गुड इवनिंग माय डियर फ्रेंड्स। आज के तुम्हारे जनरल स्टाडिजर सेकेंड क्लास। तो गतकालके तुम्हारे जनरल स्टाडिजर एक फार्स्ट क्लास हो गए 1 জানুয়ারিতেই। तो तुम्हारे आज के जे क्लासटा निये आलोचना सेटा हच्छे गिये তোমার এখানে মিক্স ক্লাস এটা তোমরা বলতে পারো। এখানে তোমাদের ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞানের 2-4টা প্রশ্ন আছে এবং তোমরা ফার্স্ট ক্লাস দেখে নিশ্চয়ই যারা দেখেছো আর কি তারা নিশ্চয়ই ভালো বুঝতে পারবে এবং বলতে পারবে যে এখানে আমি শুধু এমসিকিউ করাচ্ছি না, এখানে এমসিকিউ এর সঙ্গে সঙ্গে ডিটেলস করাচ্ছি, ডেসক্রিপশন তোমার যে ডেসক্রিপটিভ করাচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে এখানে যে এমসিকিউ গুলো বলছি আমি তার পাশাপাশি আমি এক্সট্রা কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো সেই জন্য তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আশা করছি তোমাদের কাজে লাগবে। আর তোমরা প্রত্যেকেই যারা পিএসসি ক্লার্কশিপ দেবে, ফুড এসআই দেবে, মিসলেনিয়াস দেবে, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। ডব্লিউইপি দিবে, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। যে সমস্ত প্রশ্নগুলো আমি নিয়ে আসছি সেগুলো খুব বাছাই করা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ডব্লিউবিসিএস বলো, মিসলেনিয়াস বলো, পিএসসি বলো, যে কোনো পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এমনই কিছু প্রশ্ন নিয়ে আসছি। তো কথা বাড়াচ্ছি না, বেশি কথা বললে তোমাদের সময় নষ্ট হচ্ছে। আজকে আমাদের যেটা মেইন টপিক সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো তোমাদের হয়তো অনেকেরই লেখাগুলো খুব ছোট ছোট দেখে সমস্যা হতে পারে বুঝতে। তো আমি জিনিসগুলো বলবো, তোমরা বুঝে শুনে বোঝার চেষ্টা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এমসিকিউ টাইপ করা আছে, তোমরা প্রথমে অ্যান্সারটা নিজে করার চেষ্টা করবে, তারপর আমি নিজের থেকে তো বলবোই। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের যেটা মেইন আলোচনা। সেটা হচ্ছে কি, দেখো প্রথমে বলে দিচ্ছি আমি যে আমাদের আজকের টপিক সেটা হচ্ছে গিয়ে জেনারেল স্টাডিজ, ঠিক আছে? জেনারেল স্টাডিজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে জিকে যেটাকে আমরা বলি, জেনারেল নলেজ যেটা আমরা বলি, সেটাই হচ্ছে কি জেনারেল স্টাডিজ আমাদের, ঠিক আছে? তো সেই পার্টটা আজকে আমাদের করানোর বিষয়। তো যে জিনিসটা আজকে করানোর কথা সেটা হচ্ছে গিয়ে জেনারেল স্টাডিজ। তো আজকে আমাদের যেটা প্রথম প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখবে, কেউ মিস করবে না, ঠিক আছে? দেখো কথা না বাড়িয়ে শুরু করছি। আমাদের প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে শকুন্তলম লিখেছিলেন, অর্থাৎ এটা একটা গ্রন্থ, সেই গ্রন্থটা লিখেছিলেন অপশন এ কৃত্তিবাস, অপশন বি বাল্মীকি, অপশন সি কৌটিল্য, অপশন ডি কোনোটি নয়। এই চারটের মধ্যে তোমরা করার চেষ্টা করো কোনটা হবে। তোমরা করার চেষ্টা করো, 2-4 সেকেন্ড ভিডিওটাকে স্টপ করো বা পজ করো, আর তারপরে করার চেষ্টা করো, না হলে আমি তো বলেই দিচ্ছি। তো বলে দিচ্ছি আমি, আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে গিয়ে এখানে কৃত্তিবাস হবে না, বা বাল্মীকি হবে না, কৌটিল্য হবে না, এখানে উত্তর হবে কোনোটি নয়, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে কি, তাহলে কোনোটি নয় যদি উত্তর হয় তাহলে শকুন্তলম লিখেছিলেন কে? আমরা কম বেশি সকলেই জানি শকুন্তলম এমন একটা গ্রন্থ যেটা সবারই জানা, সেটা হচ্ছে গিয়ে কালিদাসের লেখা, ঠিক আছে? কালিদাসের লেখা এটা, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে গিয়ে কালিদাসের লেখা এটা। এবার এই কালিদাসের লেখা হচ্ছে শকুন্তলম গ্রন্থটি। এখানে আর আর কি কি ডেটা আমরা পেতে পারি? এখানে ডেটা পেতে পারি আমরা এই যে কৃত্তিবাস, এর লেখা গ্রন্থটার নাম কি? এর লেখা গ্রন্থটার নাম হচ্ছে কি রামায়ণ, ঠিক আছে? এবার তোমরা প্রশ্ন করবে রামায়ণ তো বাল্মীকি লিখেছিল। হ্যাঁ অবশ্যই রামায়ণ বাল্মীকি লিখেছিল, ঠিক আছে? কিন্তু এটাকে বাংলায় অনুবাদ করে হচ্ছে গিয়ে বাংলায় লিখেছিল হচ্ছে গিয়ে কৃত্তিবাস। বোঝাতে পেলাম কথাটা? অর্থাৎ কৃত্তিবাস বাংলায় অনুবাদ করেছিল রামায়ণ, আর রামায়ণটা লিখেছিল হচ্ছে গিয়ে কিন্তু বাল্মীকি। ক্লিয়ার? আর বাকি থাকলো আমাদের হচ্ছে কি কৌটিল্য। কৌটিল্য আমরা জানি অর্থশাস্ত্র রচনা করেছিল, এটা সকলেই জানি আমরা, অস্ত্রশস্ত্র, ঠিক আছে? তো এই গেল আমাদের হচ্ছে প্রথম টপিকের ডেটাগুলো। আবার বলে দিচ্ছি শকুন্তলম লিখেছিলেন হচ্ছে গিয়ে কালিদাস। হ্যাঁ, এখানে আর এক্সট্রা ডেটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে কৃত্তিবাস ওঝা, যেটা সেটা হচ্ছে বাংলায় রামায়ণ লিখেছিলেন, বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, আর কৌটিল্য অর্থশাস্ত্র। ক্লিয়ার হলো? পরে নেক্সট প্রশ্নে যাব আমরা। এটা একটা গ্রন্থ, সেটা হচ্ছে গিয়ে এই অ্যাসেস অন গীতা বইটি লিখেছেন কে? লিখেছেন বঙ্কিমচন্দ্র, গান্ধীজি, রবীন্দ্রনাথ, অরবিন্দ। 4টা অপশনের মধ্যে কোনটা হবে তোমরা করার চেষ্টা করো। না পারলে আমি তো বলে দিচ্ছি, তোমরা ট্রাই করো অবশ্যই, ঠিক আছে? পজ করে ভিডিওটাকে পজ করে ট্রাই করো।
এটার উত্তর হবে গিয়ে হচ্ছে গিয়ে অরবিন্দ ঘোষ। ঠিক আছে, এই অরবিন্দ ঘোষের আরো দু একটা ডেট আমরা জেনে নেই, যাতে করে আমাদের হচ্ছে গিয়ে ক্লাসটা ফ্রুটফুল মনে হয়। তো সেটা হচ্ছে গিয়ে অরবিন্দ ঘোষের আর দুটো গ্রন্থ রয়েছে, একটা হচ্ছে কি লাইফ ডিভাইন, ঠিক আছে, লাইফ ডিভাইন, লাইফ ডিভাইন, ঠিক আছে। আর একটা রয়েছে, এটার আর একটা গ্রন্থ রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে নিউ, তোমার হচ্ছে গিয়ে একটু নামটা ভুলে গেলাম এই মুহূর্তে। আচ্ছা, এটা পরে বলে দেবো আমি একটা সময়, ঠিক আছে। অরবিন্দ ঘোষের আর একটা গ্রন্থ হচ্ছে গিয়ে লাইফ ডিভাইন, ঠিক আছে। আর একটা ঠিক মনে পড়ছে না আমার এই মুহূর্তে, আমি মনে হলে বলে দেবো, ঠিক আছে, ক্লাসের মধ্যে যদি মনে পড়ে বলে দেবো। এবার ঘটনা হচ্ছে গিয়ে পরের 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর যেটা বলছে, কবে সুভাষচন্দ্র কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন কবে? 1938 হবে, নাকি 1937, নাকি 1923, নাকি 1928? কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয় সুভাষচন্দ্র বসু, কবে সেটা, ঠিক আছে। কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয় সেটা কবে? সেটা হচ্ছে গিয়ে তোমাদের উত্তর হবে হচ্ছে গিয়ে 1938। এবার এই 1938 এই সালটা হচ্ছে গিয়ে এমনই একটা সাল, এর পরের বছর 39-এ সেই সুভাষচন্দ্র বোস কিন্তু আবার সভাপতি হয়, এটা মাথায় রাখবে। এখান থেকে তাহলে আমরা এক্সট্রা ডেটা কি পাচ্ছি, যে কংগ্রেসের প্রেসিডেন্ট বা সভাপতি পদে মানে নির্বাচিত হয় যে সুভাষচন্দ্র বোস, সেটা প্রথমবারের জন্য হয় হচ্ছে 1938 খ্রিস্টাব্দে, যেটা আমরা জানি তোমার হচ্ছে গিয়ে হরিপুরা কংগ্রেস, ঠিক আছে। সেই হরিপুরা কংগ্রেসে প্রথমবারের জন্য সভাপতি নির্বাচিত হয় কে? সুভাষচন্দ্র বোস। পরে 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা কংগ্রেসে, অর্থাৎ ত্রিপুরী কংগ্রেসে তোমার হচ্ছে গান্ধীজির পক্ষ থেকে একজন নেতা ছিল, হ্যাঁ, পট্টভি সীতারামাইয়া, তাকে ভোটে পরাজিত করে কে? সুভাষচন্দ্র বোস। তাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস 1939-এ আবার সেই কংগ্রেসের প্রেসিডেন্ট হয়, ঠিক আছে। তো সেদিক থেকে আমাদের 2-3টে ডেটা হয়ে গেল। 1938-এ প্রথমবার হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্টকে সুভাষচন্দ্র বোস, আর দ্বিতীয়বার হচ্ছে 1939 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে গান্ধীজির নেতৃত্বে পট্টভি সীতারামাইয়া, তাকে হারিয়ে সুভাষচন্দ্র বোস দ্বিতীয়বারের জন্য ত্রিপুরী কংগ্রেসে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। বুঝতে পেলাম। এবার পরের প্রশ্ন আসছে যে উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? উলার, ঠিক আছে, উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? দেখো তোমরা করার চেষ্টা করবো অবশ্যই। 1 নম্বর অপশন রয়েছে পশ্চিমবঙ্গ, 2 নম্বর আসাম, 3 নম্বর গুজরাট, 4 নম্বর হচ্ছে জম্মু কাশ্মীর। তোমরা করার চেষ্টা করো, প্রত্যেকে করার চেষ্টা করো। ঠিক আছে, তো তোমাদের বলেছি কোথায় ছিলাম আমরা, উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে জম্মু কাশ্মীরে, ঠিক আছে। জম্মু কাশ্মীরে উলার লেকটি অবস্থিত। এই উলার লেকের সঙ্গে সঙ্গে আর 2-একটা লেক আমরা জেনে নিই, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে লোকটাক লেক হ্রদ। আমরা সকলে শুনছি লোকটাক, এই লোকটাক হ্রদটা কোথায় অবস্থিত? এটা কিন্তু মণিপুরে, ঠিক আছে। লোকটাক এটা হচ্ছে কিন্তু মণিপুরে, লোকটাক হচ্ছে গিয়ে কোথায়? মণিপুরে, মণিপুরে অবস্থিত। আর এর সঙ্গে সঙ্গে আমার আরেকটা ডেটা জেনে নেই, যেটা হচ্ছে গিয়ে সম্বর হ্রদটা কোথায়? সম্বর হ্রদটা হচ্ছে গিয়ে কিন্তু, সম্বর হ্রদটা কিন্তু কোথায়? রাজস্থানে, ঠিক আছে, রাজস্থানে। আর একটা হ্রদ আছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পুলিকট, সেটাও জেনে নাও। পুলিকট সেটা কোথায়? সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। তাহলে কি হলো আমাদের, আমরা 4টা লেকের নাম জানলাম। তাহলে লোকটাক লেক যেটা, সেটা হচ্ছে কোথায়? মণিপুরে, ঠিক আছে। তারপর সম্বর তোমার হচ্ছে লেকটা কোথায়? সেটা হচ্ছে রাজস্থানে। আর পুলিকট তোমার হচ্ছে লেকটা কোথায়? সেটা হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, এক্ষেত্রে আর বলে দেই তোমাদের, তোমার হচ্ছে কি অরবিন্দ ঘোষের যেটা বলছিলাম, সে অরবিন্দ ঘোষ যেটা তোমার হচ্ছে গিয়ে রচনা করেছিল, একটা হচ্ছে গিয়ে লাইফ ডিভাইন, ঠিক আছে। আর এখানে তো এটা রইলই, অ্যাসেজ অন গীতা। আর সঙ্গে যেটা বলছিলাম
সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে নিউ নিউ ল্যাম্পস, ঠিক আছে, ল্যাম্পস, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে ফর ফর দি ওল্ড, ঠিক আছে, নিউ ল্যাম্পস ফর দি ওল্ড, ঠিক আছে। এই তিনটা তোমার হচ্ছে গিয়ে গ্রন্থ কিন্তু সে অরবিন্দ ঘোষ রচনা করে। আচ্ছা, আমরা ফিরে আসবো আবার পরের প্রশ্নে। তাহলে 4 নম্বরে গেল আমাদের লেক নিয়ে 4টা ডেটা আমরা জানলাম। জম্মু কাশ্মীরে রয়েছে উলার, তোমার হচ্ছে মণিপুরে রয়েছে লোকটাক, আর হচ্ছে গিয়ে রাজস্থানে রয়েছে সম্বর হ্রদ, আর অন্ধ্রপ্রদেশে রয়েছে পুলিকর হ্রদ। বোঝা গেল? এবার আমরা যাব পরের কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে নেক্সট কোশ্চেন কি বলছে, সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত। সুলতানপুর পাখি অভয়ারণ্য, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? হরিয়ানা, উত্তরপ্রদেশ, আসাম, গুজরাট। তোমরা অপশন করার চেষ্টা করো, ঠিক আছে, কি কি বলছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ, আসাম, গুজরাট, কি হবে বলো, ঠিক আছে, তোমরা করার চেষ্টা করো। 2-4 সেকেন্ড ভিডিওটাকে পজ করো। উত্তর হচ্ছে গিয়ে এটার হরিয়ানা, ঠিক আছে। হরিয়ানা হচ্ছে গিয়ে, হরিয়ানায় রয়েছে হচ্ছে গিয়ে সুলতানপুর পাখি অভয়ারণ্য, ঠিক আছে। এছাড়া আর 2-1টা আমরা পাখি অভয়ারণ্য জেনে নিতে পারি, ঠিক আছে। সেটা কোথায় কোথায় হতে পারে, যেমন হচ্ছে ভরতপুরটা, ভরতপুরটা হচ্ছে গিয়ে তোমাদের, ভরতপুরটা রয়েছে রাজস্থানে, ঠিক আছে। ভরতপুর, ভরতপুরটা কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে, রাজস্থানে রয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে আর কি হতে পারে, ভরতপুরে তোমার হচ্ছে গিয়ে সেলিম আলিটা দেখো, সেলিম আলিটা খুব ইম্পর্টেন্ট, সেলিম আলি, হ্যাঁ, সেলিম আলি, সেলিম আলি অভয়ারণ্য, মানে তোমার হচ্ছে পাখি অভয়ারণ্য, সেটা কোথায়? সেটা হচ্ছে গোয়াতে, ঠিক আছে, গোয়াতে। আর একটা কি আছে, আর একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা নামটা তোমার হচ্ছে গিয়ে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কুমারাকম, ঠিক আছে, কুমারাকম, 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 এটা কোথায় বলতো, কুমারাকমটা কোথায় বলতো? এটা হচ্ছে গিয়ে কিন্তু কেরালায়, ঠিক আছে, কেরালাতে। তাহলে আমাদের কি হলো, সুলতানপুর পাখি অভয়ারণ্য হচ্ছে গিয়ে হরিয়ানায়, ভরতপুর পাখি অভয়ারণ্যটা হচ্ছে গিয়ে রাজস্থানে, সেলিম আলিটা হচ্ছে গিয়ে গোয়াতে, আর কুমারাকমটা হচ্ছে গিয়ে কেরালাতে। একদম মুখস্থ কিন্তু, ঠিক আছে। এবার আমরা নেক্সট প্রশ্নে যাব, ডেটাগুলোকে তোমরা সুন্দর করে লিখে রাখবে। নেক্সট প্রশ্নে যাব আমরা, কি বলছে দেখো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে ধর্মনিরপেক্ষ ধারণাটি গৃহীত হয়, অর্থাৎ ধর্মনিরপেক্ষ যে ধারণাটা, এটা গৃহীত হয় কোথায়, কত সংশোধনের দ্বারা, কততম, 42তম সংশোধনের দ্বারা, 44তম সংশোধনের দ্বারা, নাকি প্রথম সংশোধনীতে, নাকি 43তম সংশোধনীতে? অর্থাৎ কোন সংশোধনের দ্বারা ধর্মনিরপেক্ষ ধারণাটি সংবিধানে গৃহীত হয়? সংবিধানে যে আমাদের মুখবন্ধ রয়েছে, সেই তোমার হচ্ছে গিয়ে কি বলবো, প্রলোগ যেটাকে আমরা বলি, ঠিক আছে, সেই মুখবন্ধে ধর্মনিরপেক্ষ ধারণাটি গৃহীত হয় 42তম সংশোধনের দ্বারা, 44তম সংশোধনের দ্বারা, প্রথম সংশোধনীতে, নাকি 43? এটার মধ্যে উত্তর হবে তোমাদের 42তম সংশোধনের দ্বারা। আচ্ছা, এখান থেকে আমরা এক্সট্রা ডেটা কি পেতে পারি, এই 42তম সংশোধনটা কবে হয়? 1976-এ, ঠিক আছে, 1976-এ 42তম সংশোধনটা হয়েছিল। সেই 42তম সংশোধনের দ্বারা কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দটা আমাদের সংবিধানে গৃহীত হয়। এছাড়া রয়েছে তোমাদের হচ্ছে গিয়ে, যেখানে এই 1976-এ কি কি গৃহীত হয় বলতো? 1976-এ তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সোশ্যালিস্ট, 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 তারপর হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড, 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 ঠিক আছে, অফ দ্য নেশন, নেশন, ঠিক আছে। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে সেকুলার, ওইটাই তো ওইটা, এই সেকুলার, সোশ্যালিস্ট, ইন্টিগ্রেটেড অফ দ্য নেশন, এই তিনটে শব্দ যুক্ত হয় বা গৃহীত হয় 1976 সালে
42তম সংশোধনীর দ্বারা। ঠিক আছে, তাহলে বোঝাতে পেলাম ধর্মনিরপেক্ষ শব্দটা আমাদের তোমার হচ্ছে ধর্মনিরপেক্ষ শব্দ, যেখানে সেকুলার বা সোশ্যালিস্ট বা ইন্টিগ্রেটেড অফ দ্য নেশন, এই যে শব্দগুলো, এগুলো আমাদের ভারতীয় সংবিধানের মুখবন্ধের মধ্যে নিযুক্ত হয় বা গৃহীত হয় 1976 খ্রিস্টাব্দের 42তম সংশোধনীর দ্বারা। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? আমাদের ভারতের যে রিজার্ভ ব্যাংক রয়েছে আরবিআই, ঠিক আছে, সেই রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় হচ্ছে গিয়ে, দেখো তোমাদের অপশনগুলো তোমরা দেখে করার চেষ্টা করো, 1930, 1949, 1935, 1951, 3-4টে অপশন রয়েছে, কোনটা হবে তোমরা করার চেষ্টা করো, না হলে আমি বলে দিচ্ছি অবশ্যই। ঠিক আছে, করার চেষ্টা করো দেখে। এটা উত্তর হবে গিয়ে 1935, 3 নম্বর অপশন 1935। ঠিক আছে, 1935 খ্রিস্টাব্দের 1 এপ্রিল, তারিখটা জেনে নাও তোমরা। 1935 খ্রিস্টাব্দের 1935 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। ঠিক আছে, 1 এপ্রিল, 1 এপ্রিল তোমাদের হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা কে করে? হিল্টন ইয়ং বলে একজন ব্যক্তি। হ্যাঁ, হিল্টন ইয়ং, বুঝতে পেলাম। এই হিল্টন ইয়ং 1935 খ্রিস্টাব্দে 1 এপ্রিল তোমাদের হচ্ছে গিয়ে কিন্তু এই ভারতের রিজার্ভ ব্যাংকটাকে প্রতিষ্ঠা করে। ক্লিয়ার? এরপরে আমাদের যেটা রয়েছে নেক্সট প্রশ্ন, পঞ্চায়েতি ব্যবস্থা নেই কোন রাজ্যে? ভারতের মধ্যে বা ভারতের বাইরে যেখানেই বলো না কেন, আমরা প্রশ্নটা হচ্ছে কি এমন, পঞ্চায়েতি ব্যবস্থা বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই কোন রাজ্যে? এখানে যে সমস্ত রাজ্যগুলোর নাম দেওয়া আছে দেখে নাও। অসম রয়েছে, মণিপুর রয়েছে, কেরল রয়েছে, নাগাল্যান্ড রয়েছে। এই 4টার মধ্যে কোনটাতে তোমাদের হচ্ছে কি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই কোনটার মধ্যে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই হচ্ছে গিয়ে তোমাদের নাগাল্যান্ডে। ঠিক আছে, এবার এই নাগাল্যান্ডে শুধু নয়, আরো দুটো রাজ্য রয়েছে, সেটা হচ্ছে গিয়ে মেঘালয় আর মিজোরাম। মেঘালয় আর মিজোরামেও কিন্তু ওই নাগাল্যান্ডের মতো তোমাদের হচ্ছে গিয়ে সেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই একদম, অর্থাৎ সেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা নেই। তো গেল আমাদের পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন হচ্ছে সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের? সুন্দর পিচাই সম্পর্কে আমরা সকলেই জানি। ঠিক আছে, সুন্দর পিচাই হচ্ছে গিয়ে গুগলের তোমার হচ্ছে গিয়ে সিইও। ঠিক আছে, তো যিনি কিনা হচ্ছে গিয়ে ভারতীয় বংশোদ্ভূত, সে এখন তোমার হচ্ছে গিয়ে আমেরিকার একজন তোমার হচ্ছে কি বলবো বাসিন্দা বলতে পারি, কিন্তু সে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, ভারতে জন্মগ্রহণ করেছিল। সেদিক থেকে ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিল? তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। কোনটা অপশন হবে তোমরা বলার চেষ্টা করো, করার চেষ্টা করো। উত্তর হবে হচ্ছে গিয়ে, তোমরা পজ করে করার চেষ্টা করো, তারপর দেখো। উত্তর হবে হচ্ছে গিয়ে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে কিন্তু সুন্দর পিচাই জন্মগ্রহণ করেছিল। ক্লিয়ার? পরের প্রশ্নে যাব আমরা। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ একটা শহরের নাম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। আজকের টপিকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো বাছাই করা এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদেরকে খুব মানে কি বলবো খুবই কাজে লাগবে। যেমন ধরো বিশেষ করে 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটা রয়েছে আমাদের কি তোমার হচ্ছে লেক সম্পর্কে, একটা হচ্ছে গিয়ে অভয়ারণ্য সম্পর্কে, আর এটা হচ্ছে আমাদের শহর সম্পর্কে। খুব ইম্পর্টেন্ট এগুলো টপিক, এগুলো একটা করে। ঠিক আছে, তো লখনৌ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে গিয়ে অপশন দেখো তোমাদের কি হবে। যমুনা রয়েছে, গঙ্গা রয়েছে, গোমতী রয়েছে, গন্ডক রয়েছে। তো এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে তোমরা নিজে করার চেষ্টা করো, তারপর না পারলে আমি তো বলছি তোমরা নিজেরা ট্রাই করো, ভিডিও একটু পজ করো, পজ করে করার চেষ্টা করো। এখানে উত্তর হবে কিন্তু গোমতী, অর্থাৎ লখনৌ শহরটি কোন নদীর তীরে রয়েছে? গোমতী নদীর তীরে রয়েছে লখনৌ শহরটি। ঠিক আছে, এবার বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই। এই যে যমুনা রয়েছে, এই যমুনা একটু মুছে দিলাম, হ্যাঁ, যমুনা নদীর তীরে কোন শহর রয়েছে? যমুনার তীরে কিন্তু রয়েছে যমুনার তীরে রয়েছে কিন্তু হচ্ছে কি মথুরা শহর। মথুরা শহর। ঠিক আছে, মথুরা শহর। বুঝতে পেলাম? তাহলে কি হলো, যমুনার তীরে রয়েছে মথুরা শহর। গঙ্গার তীরে কোন শহর রয়েছে? গঙ্গার তীরে কোন শহর রয়েছে? তোমাদের হচ্ছে গিয়ে বারাণসী রয়েছে।
বারাণসী রয়েছে, আর কি রয়েছে কানপুর। তাহলে কি হলো, গঙ্গার তীরে রয়েছে বারাণসী কানপুর, যমুনার তীরে রয়েছে মথুরা শহর, আর একটা রয়েছে গন্ডক, আমাদের রয়েছে গন্ডক। এর তীরে কোন শহর রয়েছে, হাজিপুর। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডেটা, এগুলো খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে কি হলো, আমাদের লখনৌ শহরটা রয়েছে গোমতী নদীর তীরে, এটা এত গেল, প্রশ্নের মধ্যেই গেল। এক্সট্রা ডেটা কি পাচ্ছি আমরা, যমুনার তীরে রয়েছে মথুরা শহর, গঙ্গার তীরে রয়েছে বারাণসী কানপুর শহর, আর গন্ডকের তীরে রয়েছে হাজিপুর শহর। ক্লিয়ার? এবার আমরা যাব আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে, বিজ্ঞানের থেকে, সায়েন্স থেকে একটা প্রশ্ন নিয়েছি। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, নীল আলোকে বেশি ঘটে, লাল আলোকে বেশি ঘটে তাড়াতাড়ি, নাকি সূর্যালোকে, নাকি সবুজ আলোকে? কোন জায়গায় সব থেকে বেশি মানে সালোক সংশ্লেষটা তাড়াতাড়ি ঘটে আর কি? এটা করার চেষ্টা করো, তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে করার চেষ্টা করো। তোমাদেরকে সকলকে বলছি, তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ধরনের প্রত্যেকটা তোমার হচ্ছে গিয়ে ভিডিও যারা দেখছো তোমরা আর কি, অনলাইন ক্লাস একদম ফ্রিতে তোমরা পাবে, যেখানে তোমাদের এই ব্যাচ ওই ব্যাচ বলে কোনো পয়সা ইনকাম করার কোনো ইন্টেনশন নেই আমার। ঠিক আছে, যেখানে আমি বলছি তোমাদের হচ্ছে গিয়ে, এখানে তোমরা ডব্লিউপি বলো, তোমার হচ্ছে গিয়ে কেপি বলো, বা পিএসসি ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো, বা মিসলিনিয়াস বলো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে এই সমস্ত প্রশ্ন থেকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে। তো তোমরা রেগুলার বেসিস প্রত্যেক দিন তোমরা এখানে এই চ্যানেলের মধ্যে সমস্ত ক্লাসগুলো ফ্রিতেই পাবে। তোমরা শুধু চ্যানেলটার সঙ্গে থেকো, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কে কোথা থেকে দেখছো তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও যে কোন কোন জায়গা থেকে তোমরা কে কে দেখছো। ঠিক আছে, তো চলো আমরা ফিরে আসছি, আমাদের লাস্ট দুটো প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে, উত্তর হবে কিন্তু লাল আলোকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া সব থেকে বেশি দ্রুত ঘটে কোথায়, লাল আলোকে। ঠিক আছে, এবার এখানে লাল আলোকে ঘটে সব থেকে দ্রুত, আর কি যেটা পেতে পারি, প্রথম কথা হচ্ছে কি ফার্স্ট হচ্ছে গিয়ে লাল আলোকে, রেড রেড লাইট। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড হচ্ছে গিয়ে ব্লু ব্লু লাইট, আর থার্ড হচ্ছে গিয়ে কি গ্রিন। অর্থাৎ সবুজ আলোতে কিন্তু সব থেকে কম সালোক সংশ্লেষ হয়। বুঝতে পেলাম? কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, কোন আলোতে সালোক সংশ্লেষ সব থেকে কম হয়, উত্তর হবে সবুজ আলোতে। ক্লিয়ার? আর তুলনামূলক দিক থেকে লাল আলোর থেকে নীল আলোতে একটু তোমার হচ্ছে কি বলবো, সালোক সংশ্লেষটা পরিমাণে কম হয়, সেই জন্য একে সেকেন্ড পজিশনে রাখা হয়েছে। ব্লু অর্থাৎ নীল আলোতে সালোক সংশ্লেষটা তুলনামূলক কম হয়, তাহলে সব থেকে বেশি সালোক সংশ্লেষ কোন আলোতে হয় দ্রুত, সব থেকে দ্রুত হচ্ছে গিয়ে লাল আলোতে। ঠিক আছে, এবার আমাদের লাস্ট প্রশ্ন আজকের, কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে? কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে? অনেকেই প্রশ্নটা জানো কিন্তু সঠিক উত্তর জানো না, দেখে নাও আজকে। ঠিক আছে, কেউ মিস করবে না। ক্লাসটা ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবীদের মধ্যে, ভাই বোন যারা রয়েছে তাদেরকে শেয়ার করো। ঠিক আছে, তো বলছে কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে? এটা অপশনটা দেখে তোমরা করার চেষ্টা করো, সুলতান মাহমুদ হবে, নাকি চেঙ্গিস খা হবে, নাকি বাবর হবে, নাকি মোহাম্মদ ঘুরি হবে? কে সোমনাথ মন্দিরটাকে ধ্বংস করে? ঠিক আছে, তোমরা করার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করো, পজ করে করার চেষ্টা করো। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, সময় অনেকটা হয়ে গেল। তো এটার উত্তর হবে অ্যাকচুয়ালি সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ কিন্তু আমাদের সোমনাথ মন্দিরকে ধ্বংস করে। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সট্রা ডেটা কি পাবো? এক্সট্রা ডেটা পাবো হচ্ছে গিয়ে, দেখো ভালো করে, সুলতান মাহমুদ 1000 থেকে 1027 এডি এর মধ্যে 17 বার, কতবার? 17 বার, হ্যাঁ, 17 টাইমস আক্রমণ করেছিল এই আমাদের ভারতে। অর্থাৎ 1000 থেকে 1027 এডির মধ্যে 17 বার সুলতান মাহমুদ ভারতে প্রবেশ করে
ভারতের যে সমস্ত ধনরত্ন থাকে সেই সমস্ত ধন সম্পত্তি লুণ্ঠন করে যা কিছু থাকে সব কিছু লুট করে নিয়ে যায় এই সুলতান মাহমুদ। বুঝতে পেলাম? ঠিক আছে, এবার সব কিছু লুটে নিয়ে যায় 1000 থেকে 1027 মধ্যে। তো সোমনাথ মন্দির নিশ্চয়ই তার মধ্যেই পড়বে। ঠিক আছে, সে যেহেতু সুলতান মাহমুদই যখন সোমনাথ মন্দির ধ্বংস করে, তার মানে সেখানকার সমস্ত সোনা বানা তোমার হচ্ছে ধন রত্ন যা যা কিছু ছিল, মন্দির যা যা মানে মূল্যবান জিনিস ছিল সব লুট করে নিয়ে যায় সুলতান মাহমুদ 1000 থেকে 1027 এডির মধ্যে। এবার কথা হচ্ছে গিয়ে তাহলে সোমনাথ মন্দিরটাকে কবে তোমার হচ্ছে গিয়ে ধ্বংস করেছিল সেটাও জেনে নাও। এই সোমনাথ মন্দিরটাকে কিন্তু করেছিল, সোমনাথ মন্দিরকে ধ্বংস করেছিল হচ্ছে গিয়ে, লুট করেছিল হচ্ছে গিয়ে 1025 এডিতে। মনে রেখো কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ ডেটা। ঠিক আছে, তাহলে 1000 থেকে 1027 এডির মধ্যে তোমার হচ্ছে 17 বারে তোমার হচ্ছে গিয়ে আক্রমণ করে সুলতান মাহমুদ ভারতবর্ষকে। সেখান থেকে ভারতের সমস্ত সমস্ত জায়গার থেকে ধন রত্ন সোনা বানা যা কিছু আছে সব কিছু লুট করে নিয়ে যায়, লুটপাট করে নিয়ে যায়, তছনছ করে ছেড়ে দেয় একদম মোট কথা। আর ওই সময়ের মধ্যেই সোমনাথ মন্দির খুব বিখ্যাত এবং ভালো মূল্যবান একটা মন্দির, যেখানে প্রচুর ধনরত্ন ছিল, টাকা পয়সা ছিল, ঠিক আছে, মূর্তি ছিল, বিভিন্ন মূল্যবান মূর্তি ছিল, সেগুলোকে ধ্বংস করে সমস্ত কিছু তছরূপ করে নিয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে 1025 এডিতে। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি সামান্যতম কাজে লাগে আর কি, তোমরা ভিডিওটাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের একটা ভিডিও বানাতে অনেকটা সময় লাগে, নতুন চ্যানেল, তোমরা সাপোর্ট করো, অনেকটা এগিয়ে যেতে পারি যাতে। তোমরা পাশে থাকলে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। আরও ভালো ভালো ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।